নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আপনাদের বিশিষ্ট অতিথি অম্লান কুসুম ঘোষ। অম্লান কুসুম ঘোষ সম্পর্কে আর নতুন করে কিচ্ছু বলার নেই, শুধু এটুকুই বলি অম্লানদাকে প্রায় 3 মাস তপস্যা করে আজকে পেয়েছি, এবং পেয়েছি এমনই একটি জায়গায়, যাদবপুর ইউনিভার্সিটির এখানে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যাদবপুর ইউনিভার্সিটির কিছুটা আভাস আপনারা পাচ্ছেন বা পাচ্ছেন না। এটা একটা স্টেডিয়ামের নিচে আমরা বসে রয়েছি, ছায়া রয়েছে। তো যাই হোক, অম্লান কুসুম ঘোষ মানেই তো নেতাজি বিষয়টা চলে আসে, তো আলাদা করে বিষয় নিয়ে আমরা আর কথা বলবো না। আমরা আমাদের মতো স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে যাব, এবং আমি যে খুব একটা হোমওয়ার্ক করে এসেছি তাও না, অম্লান দাও না। আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যদি কিছু পাওয়া যায় হয়তো আমরা সমৃদ্ধ হব। অম্লানদার দীর্ঘ তপস্যার পরে আপনাকে পেলাম। দুঃখিত যে আমার জন্য ওয়েট করতে হয়েছে, কিন্তু আমার এমন কিছু ছিল কর্মব্যস্ততা, যেগুলোর জন্য আমি হয়তো এর আগে পারিনি। আর তাছাড়া আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি কলকাতা দিল্লির মধ্যে রেগুলারলি এবং অকেশনালি মুম্বাই এর মধ্যে আমার যাতায়াত করতে হয় বলে আমায় বেশ সময়টা খুব ম্যানেজ করাটা মুশকিল। তাছাড়া সবিনয়ে বলি, আমি 3টে বিষয় নিয়ে কাজ করি। একটা তো অবশ্যই এই নেতাজি রহস্যের বিষয় নিয়ে আমার কাজ, সেটা নিয়ে সিনেমা, সেটা নিয়ে লেখালেখি আছে, যা আছে। কিন্তু আমি আমার মনে হয় আত্মপ্রচার হবে না, যে অনেকে জানেন হয়তো, আমি তো ভাস্কর। তো আমি ভাস্কর্য করি। ভাস্কর্যটা খুব টাইম কনজিউমিং, এবং সেটা কলকাতা শহরে আমার স্টুডিও নেই। আমার স্টুডিও বসিরহাটে, আমাদের আদি বাড়িতে, যার ফলে প্রত্যেক সময় বসিরহাটে থাকতে হয়, সেটাও একটা টাইম কনজিউমিং। এছাড়া লেখালেখি আছে, সিনেমা আছে। হ্যাঁ, তো এই সবের মধ্যে একটু চাপ এসে যায়। তার মানে এই নয় যে আমি খুব ব্যস্ত, একদমই নয়। টাইম ম্যানেজমেন্টটা হয়তো সবসময় ঠিক হয় না, এই আর কি। বন্ধুরা, আমরা একটু ঠিক সূর্যরশ্মির যে প্রতিফলন, তার জন্য আমরা একটু দিক পরিবর্তন করেছি, যাতে আপনারা আমাদের স্পষ্টভাবে দেখতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের সাক্ষাৎকার শুরু করছি। অম্লানদা, আমরা অনেক রকমের ভিডিও করছি, নেতাজি রহস্য নিয়ে লেখালেখি করছি, এবং আপনি নিরন্তর কাজ করে চলেছেন, এবং এই নিরন্তর চলার ফলে কিছুটা রহস্য উন্মোচিত হয়েছে, মানুষ তা নিয়ে আলোচনা করছে। কিন্তু মূল জায়গা, সেই রচনা বইতেই ছোটোবেলায় পড়েছিলাম 1945 18 অগাস্ট সাইবি বিমান দুর্ঘটনায় মারা গেছেন নেতাজি, আজও গভর্নমেন্ট ফাইলে তা লেখা রয়েছে। আপনাদের এই নিরন্তর কাজ, আমি তো নুড়ি পাথরও নই, ছেড়ে দিন সেটা, এই নিরন্তর কাজের রেজাল্ট কি আলটিমেটলি? এখন দেখো, এই বিষয়টা এত গভীর এবং এত বেশি ষড়যন্ত্রের শিকার, যে এটা একদিনে উদ্ঘাটিত হবে। বলবে একদিন কোথায়, 75 বছর তো হয়ে গেল। এক্স্যাক্টলি তাই, 75 বছর হয়ে গেল। কিন্তু নেতাজির এই রহস্যটা, দেখো, চৈতন্য মহাপ্রভুর, আমাদের দেশের নিরিখে বলছি, চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য একটা রহস্য। 500 বছর হয়ে গেল, প্রায় 550 বছর উদ্ঘাটিত হলো না। যারা উদ্ঘাটন করতে গেলেন তারাই খুন হয়ে গেলেন, গবেষক খুন হয়ে গেলেন। কিন্তু আমার মনে হয় নেতাজির বিষয়টা আরও বেশি জটিল এই জন্যে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষায়, একদমই, যেখানে বিশ্বের সমস্ত শক্তি, অ্যালাইড ফোর্সের যারা সর্বশক্তিমান পৃথিবীর, আমেরিকা, রাশিয়া এবং ব্রিটেন, তারা ইনভলভ। তারা তো শুধু ইনভলভ হয় না, তাদের যারা সহযোগী দল তারাও ইনভলভ হয়। দুটো পোলে ভাগ হয়ে গেছিল। তো সেখানে নেতাজি এমন একটা পক্ষে, যে পক্ষের পরাজয় ঘটে। আমি শোচনীয় বলবো না, কারণ তারা মার্ক রেখে গেছে এই পৃথিবীতে। তাদের একটা পরাজয় ঘটেছে, বিভিন্ন কারণে ঘটেছে, সেসব এখানে আলোচ্য নয়। তো ফর্চুনেটলি আনফর্চুনেটলি নেতাজি ওই পক্ষের বলে তার ক্ষেত্রে বিষয়টা আর অনেক জটিল বলেই সময় লাগছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, হয়তো বয়সে আমি তোমার থেকে আরেকটু সিনিয়র, হ্যাঁ, সেই জন্য আরও বেশি ওই সময়টা দেখেছি। শুরুতে যে অবস্থা ছিল, নেতাজির নাম নেওয়াটা একটা পাপ বা ভীষণ বড় অপরাধ,
বা অনেক ক্ষেত্রে মানে দেশদ্রোহিতা এরকম একটা ব্যাপারে আসতো, সেই থেকে কিন্তু আজকে অনেক পরিবর্তন ঘটেছে। এবং আমি বিনীতভাবে বলবো সেই পরিবর্তনের কারণ কিন্তু আমরা যারা তথাকথিত গবেষক বা কাজ করছি তারা নই, আমরা নিমিত্ত মাত্র। এই পরিবর্তনটা এসছে এই জন্যে তাঁর ওই যে মহতি জীবন, সেই জীবন সম্বন্ধে মানুষ যত বেশি জানবার সুযোগ পাচ্ছে। কিভাবে না, প্রথম কথা পাবলিকেশন অনেক বেড়েছে, সংবাদপত্র নিয়ে অনেক বেড়েছে। আমাদের দেশে প্রায় 2 লাখ সংবাদপত্র, সবগুলো সব সমানভাবে চলে না, কিন্তু 2 লক্ষ মতন সংবাদপত্র আছে রেজিস্টার্ড। বই অনেক বেড়েছে, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, বিভিন্ন টিভি চ্যানেল, সেই দূরদর্শনের ওপর আমরা নির্ভরশীল নই, সেখানে সরকারি রেড টেপিজম চলতো। তো যার ফলে যখনই কেউ পরশ পাথর না, যখনই কেউ টাচ করছে, তখন সে এমন একটা আলোর বিচ্ছুরণ দেখছে, সেটা থেকে সে নিজে আলোকিত হওয়ার চেষ্টা করছে, অন্যদের আলোকিত করছে। যার ফলে তিনি নিজ গুণেই কিন্তু এখন সর্বত্রগামী হচ্ছেন। তাকে কোনো গবেষকের, কোনো তথাকথিত লেখক, ফিল্ম মেকার, কারোর কিছু করার দরকার নেই। আমরা হয়তো জানি না, একটু ত্বরান্বিত করতে পারি হয়তো সামান্য, তার থেকে বড় কথা আমরা নিজেদেরকে ভীষণভাবে তুষ্ট করতে পারি যে আমরা একটা মহান কাজের মধ্যে নিজেদের যৎসামান্য করছি। তো ওভারঅল পারসেপশনে অনেক পরিবর্তন এসছে, এটা আমার মনে হয়। খুব সুন্দর বললেন, ওভারঅল পারসেপশনে পরিবর্তন এসছেন, এবং সেটা আপনাদের জন্য বা আপনাদের পূর্বসূরি সমর গুহ, যাদের কথা আপনি বলছেন, সুরেশচন্দ্র বসু, তাদেরও একটা অবদান রয়েছে। এখন প্রশ্ন হলো, নেতাজি পরিবারকে ডেকে যখন নরেন্দ্র মোদী কথা দিয়েছেন যে ডিক্লাসিফাইড হবে ফাইলগুলো, হ্যাঁ, তারপরেও কিন্তু প্রায় 10টা বছর কেটে গেছে, এবং 10টা বছর কেটে গেছে, তারপরেও আমি কাউকে দোষারোপ করছি না, আমি বলছি তারপরেও কোটি কোটি টাকা দিয়ে রামলালা মন্দির তৈরি হচ্ছে, অন্যান্য কাজগুলো হচ্ছে, কিন্তু মূল যে ইস্যুটা সেই ইস্যুটা কিন্তু যেই জায়গায় ছিল, আমি 2015 ধরছি, আপনাদের কাজ আরও আগের থেকে, এটা শুধু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে না, এটা হচ্ছে মানে যত সরকার এসছেন সব সরকারের ক্ষেত্রে কিছু সামান্য প্রতিশ্রুতি, তারপরে আর কোনো কাজ হচ্ছে না, এগোচ্ছে না। এবং সব থেকে বেশি প্রতিশ্রুতি মানে যেটা পরিবারের লোককে ডেকে সেটা করেছে, সেটা নরেন্দ্র দামোদর মোদী, এটা প্রত্যেকেই জানেন এবং সেইখানেও মানে প্রকাশিত। কিন্তু এই রামলালা মন্দির যখন উদ্বোধন হলো, তার আগেই নেতাজি 23শে জানুয়ারি গেল, তিনি বক্তৃতা দিলেন, সেখানে এই নেতাজির ইস্যুটা ছিল না, একেবারেই ছিল না সেখানটা। তাহলে কি হলো? আপনারা যে এত পরিশ্রম করছেন, আমরাও নুড়ি পাথরের থেকেও কম চেষ্টা করছি যে একটু কিছু হোক, জনমত তৈরি হোক, জনমত গিয়ে ওখানে চাপ দিক, এটা আমরা চেষ্টা করছি। আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, বিভিন্ন রাজনৈতিক দল কিছু একটা বলুক, অন্তত দলমত নির্বিশেষে বলুক কথাটা, কিন্তু আলটিমেটলি সেই যে বৃহৎ যে জগদ্দল পাথর, সেই পাথর ওই সায়েন্সে আমরা পড়েছিলাম না, নেট রেজাল্ট 0, সেই 0তেই আমরা থেকে যাচ্ছি। আমরা তো আমাদের চেষ্টা করেই যাব, আমরা যতদিন, আপনিও চেষ্টা করবেন, আপনাদের মতো এরকম প্রবীণ গবেষকরা চেষ্টা করবেন, করে যাবেন। কিন্তু যতবার বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে, যতবার বলা যাচ্ছে সার্বভৌমত্ব নষ্ট হবে, এই কথাগুলো ঘুরে ফিরে আসবে। এখন এটার উপরে আপনি একটু আলোকপাত করুন। এবং আমি বুঝতে পারছি না একটা জিনিস অম্লানদা, যে এত বছর হয়ে গেছে, মানে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, মানে সোশিও জিওগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে গেছে, সব কিছু সোশিও স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এখন বললে কোথায় আটকাবে? ভোট বাক্সে কোথায় আটকাবে? কেন হচ্ছে না? হ্যাঁ, তুমি যেটা বললে সেটা একটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে, আর থাকবেই, কারণ নেতাজি রাজনীতি ছাড়া এ তো হতে পারে না। দ্বিতীয়ত, আমরা যে সময় আলোচনা করছি তার 1 মাসের মধ্যে ভারতবর্ষের জাতীয় নির্বাচন, মানে লোকসভার নির্বাচন, সেটা একটা বিরাট বড় গণতন্ত্রের উৎসব বলা হয়। সে গণতন্ত্রের উৎসব হোক আর নাই হোক, অন্তত আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি এবং তারা আগামী 5 বছর দেশ চালান। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা জাংচারে আমরা বসে আছি, সেই জন্য এই আলোচনাটা খুব মানে একটা প্রেক্ষিকটা ভালো। আমি বিনা দ্বিধায় বলবো, যাদের পছন্দ হবে তাদের জন্যও বলবো, যাদের পছন্দ হবে না তাদের জন্যও বলবো। তুমি যে কথা বললে তার প্রতি উত্তরে, পণ্ডিত নেহেরুকে আমরা বাদ দিলাম প্রধানমন্ত্রী হিসেবে, কারণ তিনি মানে
তিনি খুব মার্কড একটা নেতাজি বিরোধী মানুষ, নেতাজির শত্রু বলা যায়, তাতে কোনো অসুবিধা নেই। তারপর থেকে জওহরলাল নেহরু আমাদের লাল বাহাদুর শাস্ত্রীজি থেকে শুরু করে তারপরে একটুখানি গুলজারিলাল নন্দ, ইন্দিরা গান্ধী, নিত্যা মোরারজি দেশাই, যেভাবে আমরা এসেছি নরেন্দ্র মোদী পর্যন্ত, আমার বলতে কোনো দ্বিধা নেই। সমস্ত প্রাইম মিনিস্টারকে একদিকে করে আরেকদিকে নরেন্দ্র মোদীকে করলে নেতাজির জন্যে নরেন্দ্র মোদী যা করেছেন সমস্ত এর আগের প্রধানমন্ত্রীদের সম্মিলিত প্রয়াসে যা হয়েছে তার অনেক কম। কেন? আমি কি খুব বায়াসড অ্যাবাউট নরেন্দ্র মোদী? সেটা বলা দরকার। সেটা হচ্ছে এই, নরেন্দ্র মোদী 2014 সালে এসছেন, তাই তো? আসার পরে তার আগে থেকেই যখন ওদের প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় জনতা পার্টির আমাদের রাজনাথ সিং, তখন তিনি বিভিন্ন সভা সমিতিতে বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে সমস্ত ফাইল ডিক্লাসিফাই করব। তা ওরা করেননি, করতে পারেননি, কথা রাখতে পারেননি। কেন রাখতে পারেননি সেটাও আলোচনা করব। সেটা নিশ্চয়ই একটা প্রশ্নের মুখে তারা পড়েন। কিন্তু আমি মনে করি, আমি শুধু রহস্য নিয়ে জীবন কাটিয়ে নেতাজির বিষয়টাকে লঘু করার পক্ষপাতী নই। সেটাও কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা অনেকেই করেছেন। আমার মনে হয় একটা দিক হচ্ছে নেতাজির জীবন, নেতাজির স্বপ্ন, নেতাজির সাধনা। আর একটা দিক হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য। দুটো দিক তো। অন্তর্ধান রহস্য নিয়ে নরেন্দ্র দামোদর মোদী মাত্র 300+ ফাইল তারা ডিক্লাসিফাই করেছেন, যেখানে নিঃসন্দেহে একটা পিক অ্যান্ড চুজ পলিসি আছে, এবং যার ফলে 38টা ফাইল বলা হয়, 38টা ফাইল সেটা ক্লাসিফাইড হয়নি এখনও, ডিক্লাসিফাইড হয়নি, এখনও ক্লাসিফাইড হয়ে আছে। সেটা যেমন ঠিক, ইতিপূর্বের 65 বছরে কোনো সরকার কিন্তু এই ফাইলগুলো যদি সব সাদা মাটা ফাইল হয়, তাহলে তারা কেন করলেন না? প্রায় 330টা মতো ফাইল, ওগুলো মতান্তর আছে, সেগুলো তারা কেন ডিক্লাসিফাই করলেন না? সিমিলারলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 64টি ফাইল ডিক্লাসিফাই করেছেন। তো বিরোধী দলরা তারা ওইসব বলতে শুরু করলো আসলে ওগুলোই কিচ্ছু নেই, ওগুলো সব ফাঁকা। তো ফাঁকাটা তোমরা করলে না কেন? তার থেকে অনেক ইনফরমেশন এসছে, বাজে কথা বলে তো লাভ নেই। প্রায় 17,000-18,000 পাতার ফাইল, তাতে তো আমি তো ডিভিডি পেয়েছি, আমি তো প্রত্যেকটা ডিভিডি মন দিয়ে দেখেছি, সিরিজ অফ ডিভিডিস। কোনটার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 64টা। এতে বলা খুব সহজ যে ওতে কিছু নেই বলেই উনি করেছেন। হ্যাঁ, তো তোমরা কেন করলে না? সিমিলারলি নরেন্দ্র মোদী ওর মধ্যে কোনো ভাইটাল ইনফরমেশন নেই বলে করেছেন, তো তোমরা কেন করছিলে না? তোমাদের কি অনেক বড় গোডাউন আছে, বড় আর্কাইভ জমি রেখে দিয়েছিলে? কি আটকাচ্ছিল তোমাদের? সুতরাং ওগুলো ছেঁদো কথা। আর নেতাজির জীবন, স্বপ্ন, সাধনা নিয়ে যে কাজ, দেখো তুমি 3rd জেনারেশন, নেতাজির অবস্থানের পরে 3rd জেনারেশন, এর পরের যে জেনারেশন তারা তো শুধু নামটাই শুনবে আর কিছু শুনবে না। আমরা যে অবস্থায় এনে ফেলেছি, সিলেবাসে নেতাজি নেই, কোনো মেমোরিয়ালে নেতাজি নেই, কোনো মনুমেন্ট সৌধ নেতাজির নামে নেই, কিচ্ছু নেই, কয়েকটা এঁদোগলি আছে। সেখানে নরেন্দ্র দামোদর মোদী যারা বোঝেন না, যারা দেখেননি, তারাই কথা বলবেন। দিল্লির রাজপথে যেখানে পঞ্চম জর্জের যে মূর্তি ছিল, সেই মূর্তি সরানো নিয়ে প্রায় 12 বছর 14 বছর লেগে গেছিল, নেহরুজির ক্ষমতা হয়নি। তারপরে সেই মূর্তি সরল, তো জায়গাটা খালি থাকলো। প্রথমে কথা উঠলো সেখানে নেহরুর মূর্তি বসবে, ততদিনে নেহরু চলে গেছেন। অপোজিশনের যারা ছিলেন সোশ্যালিস্ট পার্টির বিশেষ করে, তারা ভেহেমেন্টলি প্রোটেস্ট করলেন। তখন কংগ্রেসিরা দেখলো যে নেহরুতে কাজ হচ্ছে না, চলো তাহলে গান্ধীজির নাম নেওয়া যায়। গান্ধীজির নামে সবাই কুপোকাত, এবার গান্ধীজির নাম নেওয়া হলো যে গান্ধীজির মূর্তি বসবে, সেটাও হলো না। তারপরে দীর্ঘদিন ওখানে খালি পড়েছিল, তের মাথায় অনেক প্রপোজাল এসছে, নেতাজিরও এসছে, ইন্দিরা গান্ধী পর্যন্ত এসছে। কিন্তু নরেন্দ্র দামোদর মোদী যে সাহসের সাথে রাজপথের ইন্ডিয়া গেটের পাশেই যেখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করেছেন, সেটা একটা মানে রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট, এফার্ট। এই দেশে ভাবা যায় না। হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে দেননি, তাড়াতাড়ি করে ফেলেছেন। 18 ফুটের মূর্তি, মানে ট্রিপল লাইফ সাইজ মূর্তি। আমি বলছি দুটো দিক, একটা জীবন, স্বপ্ন, সাধনা, আর একটা অন্তর্ধান রহস্য। আমি যেটা বলছি সেটা হচ্ছে, কেন বললাম নরেন্দ্র মোদীর টোটাল অ্যাচিভমেন্ট ওদের সবার থেকে বেশি, মূর্তি। আজকে কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেভাবে উনি নেতাজি সেন্টিনারি 125 উপলক্ষে যে প্রোগ্রাম করলেন, এর আগে দূরদর্শন নাম পর্যন্ত নিত না। যেভাবে উনি লালকেল্লার মধ্যে বললেন যে 21শে অক্টোবর 2nd আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, এবং সেটা সেলিব্রেট করলেন, আবার ন্যাশনাল ফ্ল্যাগ তুললেন আউট অফ দ্য ওয়ে গিয়ে।
তো এগুলো একটা দিক, সেই দিকে সাংঘাতিক অ্যাচিভমেন্ট। এর পরে কথা হচ্ছে নেতাজি পরিবারকে উনি বললেন। প্রথমত এই নেতাজি পরিবার ব্যাপারটা তোমার কাছে বা অনেকের কাছে খুব মহান ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। তার কারণ নেতাজি পরিবারভুক্ত নন, এবং তার পরিবার সেটা বারবার প্রমাণ করেছে যে দে ডোন্ট কেয়ার ফর নেতাজি। আপনার কথাটাই আমি নিচ্ছি যে নেতাজি পরিবারভুক্ত নন। যেই কথাগুলো আপনি বলবেন সেগুলো আমিও বলবো, যে তারা কোনো এই ব্যাপারে উদাসীন ছিলেন সেগুলো আমিও বলছি, এবং হয়তো একাংশ, আমি সবার কথা বলবো না, একাংশ, বেশিরভাগ অংশই এই ব্যাপারে উদাসীন, আমি সেটাও এগ্রি করছি। তাহলে পরিবারকে ডাকা হলো কেন? তাহলে যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে যারা গবেষণা করছেন তাদেরকে কেন সেখানে ডাকা হলো? নেতাজি পরিবারকে ডেকে উনি ঠিক করেছেন। তার কারণ দেখুন, জিডি বক্সি, আমি তার অত্যন্ত মানে ক্লোজলি জানি, জিডি বক্সি সবসময় বলেন যে যা ডিফারেন্স থাকে থাক, যা খুশি থাকে থাক, উনি শহীদ মনে করেন, কারণ নেতাজি মারা গেছেন উনি বিশ্বাস করেন, শহীদ পরিবারকে তার সম্মানটা দিতে হবে। তো আমি যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে শহীদ হন বা না হন, নেতাজি তো তার জীবনটা দিয়েছেন, উৎসর্গ করেছেন, এবং আজও আমরা জানি না তার পরিণতি। সুতরাং সেই পরিবারের, সেই রক্তের যারা, তারা তো সেই সম্মানের ডেফিনেটলি অধিকারী। নরেন্দ্র মোদী দিয়ে অত্যন্ত ভালো করেছেন। কিন্তু আমার যেটা প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি পরিবারকে কি কমিট করেছেন, কি কথা দিয়েছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশকে সামগ্রিকভাবে, দেশের জনগণকে, দেশের মানুষকে কি বলেছেন, সেটা হচ্ছে বড় কথা। উনি যখন বলেছেন তারপরে কিন্তু ডিক্লাসিফিকেশন হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যেটা আমরা অত্যন্ত নিন্দনীয় বা চিন্তার বিষয়, যে এই মোদী সরকার যারা নেতাজির জন্য এতটা বেশি কনসার্ন দেখাচ্ছেন, তারাও এটাকে ডিক্লাসিফাই করতে পারলেন না। বাকি ফাইলগুলো, সে 36টা হোক আর 38টা হোক, ফাইলগুলো করতে পারলেন না। এটা অত্যন্ত চিন্তার উদ্বেগ ঘটায়। কিন্তু আজকে আমি যেটা বলছি, যে মুহূর্তে দাঁড়িয়ে তুমি আলোচনা করছো, আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আমাদের উচিত সমস্ত দলমত নির্বিশেষে, সমস্ত পার্টির কাছে, সমস্ত তাদের যে ক্যান্ডিডেটস আছেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, তাদের কাছে আমাদের এই দাবি করা উচিত। যেমন আমরা বলি এই রাস্তাটা করে দিতে হবে, ওই কলটা বসিয়ে দিতে হবে, ওই স্কুলটা প্লাস্টার করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, কিন্তু কত জায়গায় হয়েছে বলো তো? এই যে জাতীয় দলগুলো, তারা একটা ম্যানিফেস্টো ছাপেন তো ম্যানিফেস্টোতে কী থাকে? প্রতিশ্রুতি থাকে, তাদের নীতি থাকে আর প্রতিশ্রুতি থাকে, যে আমি আগামী 5 বছরে এইগুলো করব, একটা ব্লু প্রিন্ট থাকে একদম। সেইটা কিসের নিরিখে তৈরি হয়? সেটা দুটো জিনিসের, একটা পার্টির আইডিওলজি, আজকে গোল্লায় গেছে আইডিওলজির ঘোড়ার ডিম, আর 2 হচ্ছে মানুষ কি চাইছে। মানুষ কি চাইছে সেই কথাটা আমি প্রমিস করলে আমি কতটা ভোট পাবো। কিন্তু মানুষ কি চাইছে? কটা তন্ময় দত্তগুপ্ত ইন্টারভিউ করছে পাগলের মতো দূরে বসে? করছে না। সামাজিক যে মাধ্যম, সে চোখ রেখে দেখো, কাগজপত্রে চোখ রেখে দেখো কোথায় কি হচ্ছে। একটা রাজনৈতিক দল, আমি এসছি ভোটে জিততে, আমি ইলেকশন লড়বো, আমি ভোটে জিতবো, আমি পার্লামেন্টে যাবো, আমি কাজ করব বা নিজের আখের গোছাবো, সে ব্যাপার আলাদা। আমার কাছে যদি নেতাজিটা দাবি না থাকে, তা আমি খুঁচিয়ে ঘা করবো কেন? তুমি যেখানে রাম মন্দিরের কথা বললে, মানে ইউ মে নট বি অ্যাওয়্যার অফ রাম মন্দির মুভমেন্ট, 500 বছরের ব্যাপার, 500 বছরের মানুষের অ্যাসপিরেশন। তাদের মনে হয়েছে, আমি ওদের পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, বিজেপির, যে রাম মন্দির করলে আমার ভোট পার্সেন্টেজ বাড়বে। তো এইটা যারা সেফোলজিস্ট আছেন তারাও মনে করেন। আজকে নির্বাচন হয়ে গেলে 4 তারিখে 4 জুন রেজাল্ট আউট, আমরা জানতে পারবো। সেটা তো তারা ক্লেভারলি করবেই, সেটা তারা করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন এজেন্ডা নিয়ে করছে, তারা রাম মন্দির নিয়ে করছেন, সেটা ঠিক আছে। আমি বলছি যে নেতাজি নিয়ে আমরা কতটা গণ আন্দোলন করতে পেরেছি, কতটা এই দলগুলোকে বাধ্য করতে পেরেছি যে তোমাদের ম্যানিফেস্টোতে এই প্রমিস কেন থাকবে না যে তোমরা ক্ষমতায় আসলে পার্লামেন্টে কি করবে কি না করবে? কোথাও নেই। একটা পার্লামেন্টের সেন্ট্রাল হলে একটা নেতাজির ছবি টানাতে গিয়ে সমরগুহর জীবন চলে গেছিল। আমি সেদিন ছিলাম, যেদিনে হয় ছবিটা, আমি যখন তৈরি হচ্ছে, চিন্তামণি কর করেছেন, একাধিক দিন চিন্তামণি করের এতে গেছিলাম স্টুডিওতে। তো কটা মানুষ জানেন? ধরে নিলাম যে আমাদের প্রজন্ম গুটি কয়েক মানুষ বাদে নেতাজি নিয়ে কনসাস নয়, তাদের কিছু যায় আসে না, আমি ধরে নিলাম এই বিষয়টা। কিন্তু আপনারা যখন এই কাজগুলো করেছেন, অনেক নতুন প্রজন্মের মানুষ কিন্তু অ্যাওয়ার হয়েছে নেতাজি নিয়ে, যেটা আগে ছিল না। আপনি শুধু নন, আরও অনেকেই আছেন। এখন তারা যখন বারবার আরটিআই করছেন, একবার দুবার না, বারংবার করছে তারা, এবং
এবং সরকার থেকে লাস্টে আমি যেটি খবরটা পেয়েছি সরকার থেকে বলা হয়েছে যে এই বিষয়ে আমরা আর কিছু উত্তর দেব না, দেওয়া হয়েছে। এবার এটা তো জনগণ বলে দিচ্ছে না যে আপনারা উত্তর দেবেন না, এটা জনগণ বলছেন না, সরকার নিজেই বলে দিচ্ছে যে আমরা উত্তর দেবো না এই নিয়ে। সেক্ষেত্রে জনগণ আর রাজনৈতিক দল, ঠিক কথা, রাজনৈতিক দলরা যদি অ্যাওয়ার না হয় জনগণ করবেটা কি? আজকে আমি গিয়ে তো নরেন্দ্র মোদীর সামনে বসতে পারবো না যে স্যার আপনি কেন করছেন না, সম্ভব না। সেটা রাজনৈতিক দলকেই এটা আমাদের বলতে হবে, রাজনৈতিক দল যে আপনারা এটা ইস্যু রাখুন। আমি একটি রাজনৈতিক দলকে বলেছি, বলার পরে তারা বলেছেন যে হ্যাঁ এবার আমাদের ইস্তেহারে এটা থাকবে, আমি নাম উল্লেখ করছি না, তারা বলেছে আমাদের থাকবে। অম্লানদা, কেন এটা আমরা প্রশ্ন করতে পারবো না, সরকার ওখান থেকে কেন বন্ধ করে দিয়েছেন? আমি তোমার যে অনুষ্ঠানগুলো খুব মানে করি, খুব কাছ থেকে খুব সিনসিয়ারলি সেগুলো ফলো করি, দেখি, মতামতও দিই তোমাকে। তুমি যে দলটির কথা বলছো তোমার দ্বিধা থাকতে পারে, আমার দ্বিধা নেই। সেটি ফরওয়ার্ড ব্লক। কি করেছে ফরওয়ার্ড ব্লক? 34 বছর রাজ্যে তারা সিপিএমের সাথে ছিল। ওই 64টি ফাইল তারা কেন ডিক্লাসিফাই করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন? কেন পারিনি? আজকে বড় বড় কথা। সুতরাং ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে কোনো রাজনৈতিক দলই কিচ্ছু করেনি। ইন্ডিভিজুয়ালি আমি বলবো কিছু কতিপয় মানুষ সমর গুহর প্রচেষ্টায়, মোরারজি দেশাই পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে 1978-এ তিনি ঘোষণা করেছিলেন যে এর আগের দুটো কমিশনের রিপোর্ট সরকার গ্রহণ করছে না, সেটা হচ্ছে শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন। সেইটা সমর গুহ কিন্তু করাতে বাধ্য করেছিলেন। সমর গুহ একটা ছবি লাগিয়েছিলেন, সমর গুহ অনেক বই পাবলিশ করেছিলেন, সমর গুহ খোসলা কমিশন করার ব্যাপারে তিনি কিন্তু সক্রিয় ভূমিকা অবলম্বন করেছিলেন, কিন্তু সাফিসিয়েন্ট নয়। কারণ একা ব্যক্তি, বিবেকানন্দকেও বলতে হয়েছিল আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতিস, তা সমর গুহ তো একা কী করবেন? সুতরাং আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, নেতাজি পরিবারের এই উচ্চশিক্ষিত মানুষগুলি তারা যদি একটু নিজেদের স্বার্থ ত্যাগ করে, নিজেদের অহমিকা ত্যাগ করে তারা যদি নেমে আসতে পারতেন, তার প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক তারা যদি দ্বিচারিতা না করে বেরিয়ে আসতে পারতেন এবং এই আন্দোলনে নামতে পারতেন, মানুষ কিন্তু তাদের সাথে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আমি সবসময় বলি স্বামী বিবেকানন্দের সৌভাগ্য, স্বামী বিবেকানন্দের পেছনে রামকৃষ্ণ মিশন আছে। সুভাষচন্দ্রের দুর্ভাগ্য, তার পিছনে কোনো দল নেই, তার প্রতিষ্ঠিত দলও তাকে বিট্রে করেছে। সুতরাং আজকে যে এস্টাবলিশমেন্ট যারা রাজত্ব করছে, মনে রাখতে হবে তাদের প্রাইম এম হচ্ছে, অবজেক্ট হচ্ছে তারা কি করে ক্ষমতায় থাকবেন, কিভাবে সব দিক ম্যানেজ করে ক্ষমতায় থাকবেন। সেখানে নেতাজি কোনো ইস্যু নয়। আমরা যন্তর মন্তরে 2 বার ধর্ণা দিয়েছি, সারাদিনের অনশন করেছি, 50টা লোক হয় না। আমরা যারা গেছি তারা গেছি, ফ্লোটিং লোক 50টা হয় না, বুঝলে? সর্বসাকুল্যে হয়তো 500 লোক হয়, 1000 লোক হয়। 1000 লোক নিয়ে এই দাবি মানানো যাবে না সরকারকে। সরকারকে এই দাবি মানাতে গেলে দরকার কি, একাডেমিক ফিল্ডে যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে অ্যাওয়্যার করা, নেতাজির জীবন, নেতাজির জীবন দর্শন এবং নেতাজির যে মানে রেলেভেন্স। আজকে যদি রেলেভেন্স কারোর ফুরিয়ে গিয়ে থাকে তা তিনি ইতিহাস হয়ে যান, কিন্তু নেতাজির রেলেভেন্স আজকের এই আর্থসামাজিক এতে কন্ডিশনে আছে কিনা, সেইটাকে একাডেমিক ফিল্ডে ভালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য তুমি বই লেখো, সিনেমা করো, নাটক করো, সংবাদ মাধ্যম করো, যেভাবে হোক করো, করে যদি একে প্রজন্মকে যদি অ্যাওয়্যার করা যায়, তারাই এই প্রেশার ক্রিয়েট করতে পারবে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আজকে 75 বছরে সেটা হয়নি, বরং মানুষকে বিস্তৃত করে দেওয়া হয়েছে। সেটাই আমাদের দুর্ভাগ্য। আরেকটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে আমরা যখন সরকারকে বলেই দিয়েছে এই নিয়ে আর কোনো কথা হবে না, অর্থাৎ কিনা আমাদের প্রশ্নের আর কোনো উত্তর দেওয়া হবে না, সরকার তো দরজা বন্ধই করে দিচ্ছেন। সে আমি করি বা XYZ যে কেউ করি, এইটা কেন এই সরকার এইখানে দরজাটা বন্ধ করে দিচ্ছেন কেন, কি কারণে? কারণ আলোচনা তো চলতেই পারে, আলোচনার ডায়লগ তো চলতেই পারে, সেটা কেন দরজা বন্ধ করে দিচ্ছেন? তোমার ভাষায় সরকারি দরজা বন্ধ করে দেওয়ার পর পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, কি নর্থ ব্লকে হোম মিনিস্ট্রির সামনে দাঁড়িয়ে, কি প্রাইম মিনিস্টারের জনকল্যাণ মার্গের সামনে দাঁড়িয়ে কটা মানুষ ডেমনস্ট্রেশন করেছে, কটা মানুষ কোনো আত্মবলিদান দিয়েছে? কোনো কলকাতা শহর ছেড়ে দাও, দিল্লি, কলকাতা শহরে কোথাও প্রস্তাব পড়েছে যে কেন নেতাজির ফাইল উন্মোচিত হবে না, মোদী সরকার জবাব দাও? না, পড়েনি। তৃণমূল সরকার 15 বছর ক্ষমতায় আছে এবং ম্যান পাওয়ার, মাসল পাওয়ার, মানি পাওয়ার, ডেমোক্রেটিক সব দিক থেকে তারা মানে ম্যাক্সিমাম ক্ষমতা করেছে, কুক্ষিগত করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর গুহ নেতাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে একজন সদস্য বানিয়েছিলেন। মাত্র 12 জন না কজন সদস্য ছিলেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের একজন ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে পারছেন? কোথায় দাবি তুলতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাবি তুলতে পারতেন, তিনি সবচাইতে মানে পাওয়ারফুল ভয়েস হতে পারতেন। আজকে মোদির বিরুদ্ধে তিনি নানান রকম ইস্যু তুলছেন, করছেন, বলছেন, কোথাও সাকসেসফুল হচ্ছেন, কোথাও হচ্ছেন না, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছেন না, যেহেতু মোদির একটা অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি আছে। কিন্তু কখনো তুমি দেখেছো যে সুভাষচন্দ্র সম্বন্ধে কোনো দাবি তুলতে? তিনি তার নিজের রাজ্যের সিলেবাসের মধ্যে 8 পাতা নেতাজি, সেখানে কি হবে? সেই জন্য বলছি, তুমি বলছো ওরা দরজা বন্ধ, আমি বলছি দরজা বন্ধ করে, গায়ের জোরে, হ্যাঁ বেশ করেছি, বন্ধ করে দিয়েছি। তুমি কী করবে? এটা তো গণতান্ত্রিক দেশ, তুমি সেখানে দাঁড়িয়ে তোমার ডেমনস্ট্রেট করার অধিকার আছে, যন্তর মন্তরে গিয়ে তোমার চিৎকার করার অধিকার আছে। কিন্তু কোথাও কি আমরা আমাদের ভয়েস, আমাদের প্রতিবাদ রেজিস্টার করতে পেরেছি? কোথাও পারিনি। তাহলে সরকারকে দোষী সাব্যস্ত করে তো হবে না। জনতা যদি না এগিয়ে গিয়ে সরকারকে বাধ্য করে, এই ডেমোক্রেটিক সিস্টেমে কখনো হবে না, হয়নি, হবে না। এটা হচ্ছে সারা পৃথিবীতে তাই চলছে, আমরা সেটা পারিনি। তাই ফেলিওরটা সরকারের তো বটেই, কিন্তু আমাদের ফেলিওরটারই প্রতিফলন সরকারি এতে হচ্ছে। আমরা যদি নিয়ে দাবি তুলতে পারতাম, আমরা যদি করতে মানে বজ্রকণ্ঠে এটার আওয়াজ তুলে সরকারকে বাধ্য করতে পারতাম, সব সরকারই বাধ্য হয়। তার কারণ তাদের ভোট পেতে হয়। তা তারা জানে একটা 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 ছোটো একটা পার্সেন্টেজ, মানে সেটা পার্সেন্টেজও ধরা যায় না, মানে 0.1%ও না, 0.1% 100 কোটির কত হয়? সে ততগুলো মানুষও কনসার্ন নয়, কিচ্ছু নয়। ও আমরা ইয়ে করি, ফ্যান্সি করি এটা নিয়ে, কিন্তু নেই গো। আমার মানে আমি ফ্রাস্ট্রেশনের কথা হয়তো তোমাকে বলছি, দেখে 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 এটা মনে হয়েছে নেই, তবু অনেকটা হয়েছে আগের থেকে, হয়ে তাই এতটুকু, এর আগে তো কিছুই ছিল না। সুতরাং মোদি হোক আর যোগী হোক আর মমতা হোক আর যে ফিরে আসবে তার হোক, আমি দোষ দেব না, কারণ তাদেরকে আমরা বাধ্য করতে পারিনি। দেখো সরকার কি করে জানো না, আমি 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 একটা কথা বলি, আমি পড়াতাম ভারতীয় বিদ্যা ভবনে দিল্লিতে, ফিল্ম স্টাডিজ পড়াতাম। আমি যেদিন প্রথম ক্লাসে যাচ্ছি, আমাদের যিনি ডিরেক্টর মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক, আমার টিচার ছিলেন, তাকে জিজ্ঞেস করুন স্যার কী করতে হবে? তা বললো আমলান্দা কুছ नहीं करना होता है, क्लास को मैनेज करना होता है। মানে তুমি কি পড়াচ্ছ, কি সিলেবাস কভার করছো, সেগুলো সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে বড় বড় ছেলে মেয়ে, তো পোস্ট গ্রাজুয়েশনের লেভেলে এসছে, যে তারা হই হুল্লোড় করছে না, তারা চিৎকার করছে না, প্রোটেস্ট করছে না, স্মুথলি 40-50 মিনিটের ক্লাসটা বেরিয়ে যাচ্ছে। এটা তোমার সব থেকে বড় সাকসেস এবং প্রাইমারি রেসপন্সিবিলিটি। একটা সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, যখন গণতান্ত্রিক পদ্ধতিতে বা গাইড জোরে যেভাবেই হোক মাসেল পদ্ধতি তারা আসে, তাদের মেন মোটো থাকে 5টা বছর আমি কি করে চালিয়ে দেবো, যে নো কনফিডেন্স মোশন আসবে না, মিনিমাম আসবে, কোথাও কেউ প্রোটেস্ট করবে না, কোথাও উচ্ছৃঙ্খলতা হবে না, কোথাও সন্ত্রাস হবে না, আমি আমার দেশটা চালিয়ে দিতে পারবো 5 বছর। 5 বছর পরে আবার নানান রকম ট্রিক্স করে মানি পাওয়ার, মাসেল পাওয়ার লাগিয়ে টাগিয়ে আবার আসার চেষ্টা করবো, পারলে ভালো, না তো অন্য কেউ আসবে। তো প্রাইমারি তাদের এমটা থাকে যে কীভাবে স্মুথলি সরকারটা চালাবো। তো যেখানে জনগণ জেগে উঠছে না, এই যে আমরা বসে আছি যাদবপুর ইউনিভার্সিটি, আজকে র্যাঙ্কিংয়ে তারা ভীষণ ওপরে, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে। পশ্চিমবঙ্গে তো 1 নম্বর বটেই, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে তাদের মানে রিসেন্ট র্যাঙ্কিং আমার জানা নেই, বোধহয় 5-6 মধ্যেই আছে, খুব ভালো। সেটা কোনো দিন শুনেছ? এখানে দেখো তো পোস্টারে 6 লাভ, নানান বিপ্লব হচ্ছে, মার্কস লেনিন অ্যাঙ্গেলসে ভর্তি আছে, হ্যাঁ, চে গেভারা আছে। তুমি 100টা ছেলে মেয়েদের মধ্যে জিজ্ঞেস করো যে রাসবিহারী বসু সম্বন্ধে বা সূর্য সেন সম্বন্ধে, 10 জন বলতে পারবে না, বলবে না, বা তাদের ইন্টারেস্ট নেই। চে গেভারা মহান মহান বিপ্লবী, জীবন দিয়েছেন। আমি সেটা বলছি না, বলছি দেশের যদি তোমার স্বাভিমানের অবস্থা যদি এই জায়গায় যায়, এবং তুমি সুভাষচন্দ্র নিয়ে বলছো, কে সুভাষচন্দ্র? দাদা খুব কন্ট্রোভার্সিয়াল, ওটা নিয়ে কথা বলবেন না। আমার মনে হয় উনি মারাই গেছেন, না তো যেই চলে আসতেন। এই ধরনের সিলি কথাবার্তা, কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই। সেইখানে এই রাজ্যে বা এই দেশে যে সরকার আছে, সে আগ বাড়িয়ে খোঁচা দেবে কেন?